নমস্কার, আমি সোহিনী সাহা, কনসালটেন্ট সাইকোলজিস্ট, মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালস, পার্ট অফ দ্য মণিপাল ইস্টার্ন রিজিয়ন নেটওয়ার্ক। আজকে আমরা কথা বলবো এক্সামিনেশন স্ট্রেস নিয়ে। সামনেই মাধ্যমিক পরীক্ষা 10 তারিখ, তো আর 4 দিন বাকি। সেখানে দাঁড়িয়ে আমরা কিভাবে এই পরীক্ষা রিলেটেড স্ট্রেস, নার্ভাসনেস মোকাবিলা করতে পারি, সেটা নিয়ে একটু আজকে আমি কিছু জিনিস একটু বলতে চাই। তাহলে প্রথমে কথা বলবো পরীক্ষার আগে যে স্ট্রেসটা হয় সেটা নিয়ে, মানে অনেক আগে থেকে যে ভয়টা আমাদের হচ্ছে সেটা। সেই ক্ষেত্রে কি করতে হবে, যেটা প্রথমে বললাম, যেহেতু এক্সাম স্ট্রেস হয় একটা ডিলেড প্রিপারেশনের কারণে, তাহলে আমাকে আগে থেকে প্রিপেয়ার করতে হবে। এবং আগে থেকে যদি প্রিপেয়ার করি তাহলে কি আমরা দেখতে পাই যে কোন সাবজেক্টগুলোতে আমি একটু দুর্বল, সেই জায়গাটা তাহলে আলাদা করে আমাকে নজর দিতে হবে। যেই সাবজেক্টগুলো আমার স্ট্রেংথ, সেটার উপর আমাকে ফোকাস করতে হবে। তো এটা আমি কিভাবে করব? স্ট্রেংথ ফোকাসিং ইজ মোর ইম্পর্টেন্ট, মানে যেটা আমার স্ট্রং পয়েন্ট সেটার উপর আমি নজর দেব, যাতে সেটা আমাকে স্কোরটা দেয়। আর যেটা আমার দুর্বল জায়গা, সেটার জন্য আমি সাপোর্ট নেব, সেটা টিউশনস এর মাধ্যমে হোক, অভিভাবক বা হস্টেলের বাচ্চাদের ক্ষেত্রে মেট্রনরা, আমি পাশে যদি কাউকে পাই, অনেক সময় পড়তে গিয়ে টেনশন হয়, আমি পাশে কাউকে বসিয়ে বা গ্রুপ স্টাডি করে আমি অনেক সময় বেটার পারফরমেন্স বা বেটার রেজাল্ট পেতে পারি। এটা একটা করতে পারি। আর উইক সাবজেক্টগুলোতে এক্স্যাক্টলি কোন জায়গাটায় অসুবিধা হচ্ছে একটু টিচারের সাথে বসে দেখা। যদি মনে হয় সেই জায়গাটা সত্যি অসুবিধা হচ্ছে, কিছু জায়গা আমরা বাদ দিতেই পারি। আবার বলছি, স্ট্রেংথ ফোকাসিং ইজ মোর ইম্পর্টেন্ট দেন ফোকাসিং অন উইকনেস। আমার যদি 5টা জায়গা স্ট্রেংথ থাকে আর 2টো উইকনেস থাকে, দুটোর ওপর ফোকাস করতে গিয়ে আমার স্ট্রেংথের যে ইন্টেন্সিটিটা সেটাও কমে যায়, আমরা সেটা চাই না। সো ফোকাস অন স্ট্রেংথ, এটা গেল। এবং প্রিপারেশন করার সময় আমাকে আমার ডায়েট, মানে আমার খাওয়া দাওয়ার উপর নজর দিতে হবে। আমি জানি মাঝে মাঝে টেনশনের জন্য বিরিয়ানি ইত্যাদি খেতে ইচ্ছে করে, কিন্তু সেটাকে একটু দূরে সরিয়ে রাখতে হবে। আমি সেটাকে ট্রিট হিসেবে নিতে পারি। মানে যখন আমি খুব ভালো পারফর্ম করলাম বা আমার মনে হলো 1 সপ্তাহ পর আমার একটু ইন্ডালজ করতে ইচ্ছে করছে, তখন একটা ভালো কিছু খেলাম। আদারওয়াইজ রেগুলার বেসিসে আমি নিউট্রিশিয়াস পুষ্টিকর খাদ্য খাবো, মানে রেগুলার চাল ডাল, সবজি, মাছ মাংস, যারা নন ভেজিটেরিয়ান, মাছ মাংস ডিম ইত্যাদি, সেইটা আমাদের খেতে হবে। কারণ নিউট্রিশনের মাধ্যমে হচ্ছে আমার ব্রেন এবং বডি ফাংশন করে। কিছু বেসিক ভিটামিনস যেমন ভিটামিন B12, ভিটামিন ডি, এগুলো আমাদের ব্রেন ফাংশনে সাহায্য করে। তো পুষ্টিটাই আমাদের মূল জায়গা, যেটা আমাকে প্রিপেয়ার করতে, আমাকে ফাংশন করতে হেল্প করবে। আরেকটা হচ্ছে ঘুম। রাত জেগে পড়ার বিষয়টা যথেষ্ট পরিমাণে আমরা করি, আমিও করেছি, বাট উইথ টাইম বুঝেছি এবং এখন এই পজিশন থেকে বুঝছি যে খুব অসুবিধা হচ্ছে এই রাত জেগে পড়ার কারণে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে রাত জেগে যদি পড়িও, সেটা আগে করলাম, কিন্তু আস্তে আস্তে স্লিপের টাইমটা, মানে ঘুমের টাইমটা আমি যত পারি এগিয়ে নিয়ে আসলাম। মানে রাত 11টার মধ্যে ঘুমানো খুবই দরকার। হ্যাঁ, বেসিক্যালি যেটা আমরা বলি যে 7 থেকে 8 ঘন্টা আমাদের ঘুমানোর দরকার রিচার্জ হওয়ার জন্য। আমরা তো আমাদের ফোনগুলো চার্জে বসাই যাতে পরের দিন সকালে ফোনটা ফুল চার্জ পাই আর আমরা ম্যাক্সিমাম পোটেনশিয়াল পাই বা ম্যাক্সিমাম ফাংশনিং পাই সেই ফোনটার জন্য। সেরকমই আমাদের ব্রেনেরও চার্জ দরকার। তো রাতে, আর সেটা কিভাবে ব্রেন পাবে? রাতে ঘুমের মাধ্যমে। 7 থেকে 8 ঘন্টা পরিমিত একটা ঘুম, হাইজিনিক স্লিপ রুটিন, ফোন পাশে নিয়ে না, পরিষ্কার বিছানায় ঘুমানো। এবং এটা মাথায় রাখতে হবে যে ঘুম শুধু 7 থেকে 8 ঘন্টা মানে আমি রাত 2টোয় ঘুমালাম, 3টে ঘুমালাম নিয়ে 7-8 ঘন্টা ঘুমালাম, সেটা না। আমাকে রাতে একটা প্রপার টাইমে ঘুমাতে হবে, কারণ কর্টিসল বলে একটা হরমোন আছে, যেটা কি করে যে আমাদের ঘুম থেকে উঠতে বা ঘুম ভাঙাতে সাহায্য করে। সেটা কিন্তু ভোরবেলা থেকে 4টে-5টা থেকে ওটা আস্তে আস্তে বাড়তে থাকে। তো আমরা যদি 4টের সময় ঘুমোতে চাই, এদিকে হরমোন আমাকে ঘুম থেকে ওঠানো সাহায্য করছে, আমাকে তাগাদে দিচ্ছে ওঠো, আর এদিকে আমি তখন ঘুমানোর চেষ্টা করছি। তো ওই জন্য আমরা বলি যে আগে একটু ঘুমোতে। এটা গেল ঘুমের বিষয় এবং প্রিপারেশনের বিষয়। এবার আমরা আসবো যে কিভাবে আমরা এক্সামের ঠিক আগে স্ট্রেসের মোকাবিলা করব। এই জায়গায় আমি একটা কথা বলতে চাই, আগের বিষয়টা এবং এই বিষয়টা, যে শুধু এখানে বাচ্চাদের বা স্টুডেন্টসদের রোল না, অভিভাবকদেরও যথেষ্ট ভূমিকা আছে। আজকে 6 তারিখ,
আগামী 10 তারিখ মাধ্যমিক পরীক্ষা শুরু। এই 4 দিনে স্টুডেন্টসদের আলাদা করে কিছু করবার নেই রিভিশন ছাড়া এবং রেস্ট ছাড়া। রেস্ট এবং রিভিশনই তাকে সঠিকভাবে পরীক্ষার জন্য প্রিপেয়ার করবে এবং পরীক্ষা ফেস করতে সাহায্য করবে। তো স্টুডেন্টসদের কি করণীয়? ঠিকমতো ঘুমানো, ঠিকমতো খাওয়া, আগেন প্রপার ডায়েট, নিউট্রিশিয়াস ডায়েট, অ্যাডিকুয়েট স্লিপ এবং কিছু একটু একটু ফিজিক্যাল এক্সারসাইজ বা হাঁটা চলা। কারণ ব্লাড সার্কুলেশন এবং ব্লাড সার্কুলেশন কি করে? আমাদের ব্রেন অ্যাক্টিভিটিতে হেল্প করে। যত ভালো আমি মানে নিজের শরীরকে আমি চলমান রাখবো, আমার ব্রেন ফাংশনও বেটার থাকবে। স্ট্রেসের কারণে মাসল টেনশনও হয় যথেষ্ট। তো আমি সারাদিনে যদি 1 ঘন্টা একটু বার করি, যেখানে আমি একটু হাঁটাহাঁটি করলাম, বাড়ির বাইরে না গিয়েও ছাদে গিয়ে বা একদম বাড়ির আশপাশটা একটু হাঁটলাম, হাঁটা চলা, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এগুলো একটু আমি করতে পারি। হস্টেলে যারা ছেলেমেয়েরা থাকে তারা বন্ধু বান্ধব মিলে একটা আড্ডা দিল, হাঁটা চলা করলো, একটু খেলাধুলো করলো। বাট এটা মাথায় রাখতে হবে 1 ঘন্টার বেশি না সারাদিনে। 1 ঘন্টা আমরা বার করতেই পারি 24 ঘন্টায়, কারণ ওটা আলটিমেটলি আমাকে বুঝতে হবে যে ওটা আমার ম্যাক্সিমাম আউটপুটের ক্ষেত্রে হেল্প করছে। মানে আমি যে পারফর্ম করব, পারফরমেন্সটাকে এলিভেট করবে, বাড়িয়ে তুলবে, ওটা কিন্তু কমাবে না। এবং যেটা বললাম, তাহলে আমরা আবার বলছি কি কি বললাম, যে ডায়েট, প্রপার স্লিপ রুটিন, ফিজিক্যাল এক্সারসাইজ এন্ড ওয়াকিং, আরেকটা হচ্ছে সোশ্যালি এনগেজ করা। তো লাস্ট 4 দিন 5 দিন আমরা বাড়িতে থেকে কিভাবে এনগেজ করব? একটা কোনো মিল, লাঞ্চ বা ডিনার একসাথে খেলাম, সেখানে মুড লাইট করার জন্য সবাই মিলে গল্প করলাম, পরীক্ষা নিয়ে না, এমনি গল্প করলাম। সেটা আমার সোশ্যাল কমিউনিকেশনের মধ্যে আমরা পরীক্ষার সময়টা ধরতে পারি। এছাড়া কি করতে পারি? আমরা ঠিকমতো স্নান করলাম, নিজের টয়লেট হ্যাবিটস ঠিক রাখলাম। আর যেটা করতে পারি যে রিভিশনটা আমরা ঠিকমতো দিলাম। রিভিশনটা দেওয়ার কিছু টেকনিক্স আছে, যেমন ঘুমোতে যাওয়ার একটু আগে লাইট কিছু লিটারেচার টাইপের কিছু পড়লাম। ডিফিকাল্ট সাবজেক্টগুলো যখন আমি ফ্রেশ আছি সব থেকে, তখন আমি পড়তে পারি। এবং রিভিশন করার সময় ডিফিকাল্ট যে টার্মিনোলজিগুলো, সেটাকে মনে রাখার জন্য কিছু টেকনিক, যেমন আমি একটা টার্মিনোলজির ডিফিকাল্ট ওয়ার্ডগুলো মনে রাখা এবং কোনো বড় বড় শব্দর প্রথম লেটারটাকে আমি মনে রেখে আমি একটা ছন্দের মধ্যে, নিজের মতো ছন্দের মধ্যে ফেলে আমি মনে রাখতে পারি। অভিভাবকদের ক্ষেত্রে এটা বলবো যে এই সময়টা অ্যাডভাইসের সময় না, সাপোর্টের সময়। আপনারা সাপোর্ট করুন বাচ্চাদের, অ্যাডভাইস করবেন না, তাতে তাদের আরো বেশি টেনশন হবে। কিভাবে সাপোর্ট করবেন? ওই একই বিষয়গুলো, যে ডায়েটটাকে একটু খেয়াল রাখা, এই সিজনটা যেহেতু সিজন চেঞ্জের সময়, নানা রকম অসুখ বিসুখ হয়, ভালোভাবে হাইড্রেট করা, যত কম চা কফি খাওয়া যায়, কারণ বাচ্চারা চাইবে যে জেগে থাকার জন্য বা মানে একটু ফ্রেশ ফিল করার জন্য চা কফি খেতে। আপনারা বরঞ্চ নানা রকম জুসেস, নানা রকম মানে ডাবের জল, ফলের রস, জল বারে বারে, দরকার হলে ORS, সেরকম হলে আপনারা এগুলো দিতে থাকুন। এবার আসি একটা ইম্পর্টেন্ট জায়গা নিয়ে, সেটা হচ্ছে মোবাইল। মোবাইলের ব্যবহার। মোবাইল একটা ইম্পর্টেন্ট ডিভাইস, যেটাকে ছাড়া আমরা এই যুগে বাঁচতে পারবো না। তো এটাকে বাদ দিয়ে চলার কথা আমি বলছি না, কিন্তু এই সময় কিভাবে মোবাইল বা সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করব নাকি করব না। মোবাইলের ব্যবহার আমরা করতে পারি, যেরকম মোবাইল শুধুমাত্র কমিউনিকেশনের জন্য না, আমরা নানা কিছু ইম্পর্টেন্ট রিমাইন্ডার্স, তারপরে অ্যালার্মস, এগুলো আমরা মোবাইলে দিতে পারি এবং সেভাবে আমরা মোবাইলটা ইউজ করলাম। কারণ অনেক সময় এটা হয় যে মোবাইলটা সাথে রাখার একটা যেহেতু অভ্যেস হয়, ওটা পাশে দেখতে না পেলে অনেক সময় একটা অস্বস্তি হয়। তো লাস্ট 3-4 দিনে এটার মধ্যে না গিয়ে আমি সেটা ব্যবহারটা চেঞ্জ করলাম। আমি অ্যালার্ম দেওয়া, রিমাইন্ডার দেওয়া, এগুলো আমি করতে পারি। মোবাইল আমি ইউজ করতে পারি মিউজিকের জন্য, মিউজিক দিয়ে রিল্যাক্স করতে পারি, মিউজিক শুনে রিল্যাক্স করতে পারি। সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট এর কথা যদি বলি, যতটা পারা যায় সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা। একান্তই যদি অসুবিধা হয় দূরে থাকতে, তাহলে 5 থেকে 10 মিনিট একটু আবার মোবাইলে অ্যালার্ম দিয়ে 5 থেকে 10 মিনিট ইউজ করে মোবাইলটা অফ করা। মোবাইলে এরকম ফিচার্স সব মোবাইলে এখন আছে যে আমরা মোবাইল অফ করে দিতে পারি, যে এতটা টাইম আমি মোবাইল ইউজ করব, তারপরে আমি সোশ্যাল মিডিয়া অফ করব। সোশ্যাল মিডিয়া অফ করার যে টাইমারটা, সেটা আপনি ইউজ করতে পারেন।
হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট এই সোশ্যাল মিডিয়া এনগেজমেন্টে আমার এক্সামের সময় নানা রকম আমি ফিড দেখতে পেতে পারি, যেটা আমাকে আরো ডিস্টার্ব করতে পারে। কারণ আমরা জানি যে এআই এর যুগ, তো আমি যদি এক্সাম নিয়ে কথা বলি, এক্সামিনেশন নিয়ে বাড়িতে সব সময় থাকি, তো আমার মোবাইলে বা সোশ্যাল মিডিয়াতে ফিডটাও এক্সামিনেশন রিলেটেড আসবে, তাতে আমার টেনশন বাড়তে পারে। তো আমরা কি করতে পারি, সোশ্যাল মিডিয়াটা যদি দেখিও 5-10 মিনিট, আমরা ওই অফ মোডটা সোশ্যাল মিডিয়ার ইউজ করে যতটা পারি জাস্ট বেসিক কিছু গান টান বা এনিথিং দ্যাট যেটা এন্টারটেনমেন্টের জন্য ইউজ করা, সেটুকু করলাম ফোকাস ভাবে, এছাড়া নয়। আর যেটা বলবার, যে পরীক্ষার সময় রিল্যাক্সেশন। এবার পরীক্ষার মধ্যে যখন আপনি আছেন, আপনার মনে হচ্ছে যে আপনি খুব টেনশন হচ্ছে, ব্ল্যাঙ্ক লাগছে, কোয়েশ্চেন পেপারটা আসার আগেও হতে পারে, কোয়েশ্চেন পেপারটা পেয়েও হতে পারে, তখন আমি কি করব? এই সময়টা আপনাকে রিল্যাক্সেশন কিছু করতে হবে, এবং এই সময়টা রিল্যাক্সেশন করার জন্য এটা আগে প্র্যাকটিস করতে হবে, পরীক্ষার অনেক আগে থেকে। এবং এখন এই 4 দিনও আপনি যেটা করতে পারেন, কিছু রিল্যাক্সেশন প্র্যাকটিস করতে পারেন, যেমন ডিপ ব্রিদিং, নাক দিয়ে লম্বা শ্বাস নেওয়া, কিছুক্ষণ ধরে রাখা, মুখ দিয়ে আস্তে আস্তে ছাড়া বা নাক দিয়ে ছাড়া, বেসিক্যালি ডিপ ব্রিদিং টেকনিক্স ইউজ করা, মেডিটেশন করা। ইউটিউবে নানা রকম রিল্যাক্সেশন মিউজিক আছে, ওটাকে আপনি অন করলেন, ওটাকে অন করে ওই মিউজিকটার সাহায্যে জাস্ট ডিপ ব্রিথ করা। অত কাউন্টও করতে হবে না, জাস্ট সিম্পলি ডিপ ব্রিথ করুন। আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে কিছু গ্রাউন্ডিং টেকনিক ব্যবহার করা। আমাদের 5টা ইন্দ্রিয় আছে, 5টা ইন্দ্রিয়টা মধ্যে সব থেকে বেশি সক্রিয় হচ্ছে আমাদের দৃষ্টি, তাই তো? তো আমরা খুব যখন ওভারওয়েলম লাগছে, খুব যখন টেনশন হচ্ছে পরীক্ষার সিচুয়েশনেও, তখন আমি কি করতে পারি, ওখানে চুপ করে বসে একটু পেপার উল্টে রেখে দিলাম, একটু ডিপ ব্রিদিং করলাম, ডিপ ব্রিদিং করে আমি আশেপাশে যা আছে সেগুলো পয়েন্ট আউট করতে থাকলাম, নিজের মনেই করতে পারি, যে কারুর কোনো রকম পেন্সিলের কালার, পেনের কালার, দেওয়ালের রং, টেবিল চেয়ার, যা কিছু আপনার চোখের সামনে পরীক্ষার হলে দেখতে পাচ্ছেন, একটা একটা করে মনের মধ্যে মানে সেটা দেখে সেটা নাম বলতে থাকুন। এবং এটা বেসিক্যালি একটা ডিস্ট্রাক্টিং টেকনিক, এবং আপনাকে গ্রাউন্ড করবে। মানে ওভারওয়েলম যখন হচ্ছেন তখন তো প্রচন্ড টেনশন হচ্ছে, মানে কোথায় আছি আমি, যেন মাটিতে বিচরণ করছি না, কোথায় যেন একটা ভাসছি, বুঝতে পারছি না। তো এই ধরনের গ্রাউন্ডিং টেকনিক আপনাকে হেল্প করতে পারে। ভিজুয়াল ছাড়া, মানে এই চোখে দেখে নাম বলা ছাড়া, আরেকটা করতে পারি যে আমি কি শুনতে পাচ্ছি সেগুলো অবজার্ভ করলাম, করে নিজের মনে নাম বললাম, আমি কি গন্ধ পাচ্ছি, আমি কি টেস্ট পাচ্ছি, এবং আমি টাচ করে, আমি আশেপাশে ছুঁয়ে আমি সেগুলোর নামও বলতে পারি। আমার ডেস্কের মধ্যে যা আছে, আমার জামা কাপড় ছুঁয়েও আমি বলতে পারি যে এটা আমার জামা, এটা ঘড়ি, এটা ডেস্ক, এটা পেন্সিল, এইভাবে আমি করতে পারি। এইগুলো দিয়ে আপনি একটু পরীক্ষার সময় রিল্যাক্স করতে পারেন। তাদের সাথে একটু জাস্ট লাইটলি কথা বলা, আর এটুকু বলা যে আমরা আছি, যখন দরকার হবে তোমরা আসতে পারো। জীবনটাই পরীক্ষা, তো পরীক্ষা আসবে যাবে। আমি শুধু আপনাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের এটুকু বলবো যে মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, আমাদের শরীর স্বাস্থ্য সব থেকে ইম্পর্টেন্ট। আমরা ছোট থেকেই পড়ে আসছি যে স্বাস্থ্যই সম্পদ, তো সেই জায়গাটা সবসময় মাথায় রাখবেন। পরীক্ষার পারফরমেন্স, পরীক্ষাতে কি হচ্ছে, কত নম্বর পাচ্ছে, কিচ্ছু এসে যায় না। আজকে দাঁড়িয়ে আমরা সবাই কিছু না কিছু করতে পারছি, আপনারাও পারবেন। এটা প্রথম পরীক্ষা, এটা একটা এক্সপিরিয়েন্সের মতো নিয়ে পরীক্ষা দিতে যান। যা প্রিপারেশন করেছেন, যা আপনারা পড়াশোনা করেছেন, তা দিয়েই হবে। জাস্ট গো দেয়ার, ভালোভাবে একদম একটা ভালো করে ডিপ ব্রিথ করে জাস্ট স্টার্ট রাইটিং ইউর এক্সাম। All the best wishes from Medica and Manipal hospitals. Thank you.